জি স্যার, এখন আসছে। ঠিক আছে। আচ্ছা তাহলে কি বললাম, ইন্ডিকেটর, হ্যাঁ ইন্ডিকেটর মধ্যে মর্টালিটি ইন্ডিকেটর, মরবিডিটি ইন্ডিকেটর এগুলো অনেক কিছু আছে, তাই না? মর্টালিটি ইন্ডিকেটর যেমন ইনফ্যান্ট মর্টালিটি রেট, ম্যাটারনাল মর্টালিটি রেশিও, তারপর হচ্ছে তোমার আন্ডার 5 মর্টালিটি রেট। এখন তুমি যদি দেখো কোন একটা দেশের ইনফ্যান্ট মর্টালিটি রেট বেশি, ম্যাটারনাল মর্টালিটি রেশিও বেশি, হ্যাঁ। আচ্ছা একটু হোল্ড করো, হ্যাঁ একটা ফোন আসছে। তো ওগুলো যদি বেশি হয় এটা সাজেস্ট কি করে, এটা সাজেস্ট করে যে ওই পার্টিকুলার দেশের লোকজন মারা যাচ্ছে বেশি বেশি, তাই না? তার মানে নিশ্চয়ই স্বাস্থ্য ব্যবস্থায় কোনো ডেফিসিয়েন্সি আছে বা ল্যাকিং আছে, হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা তারপরে ধরো মরবিডিটি ইন্ডিকেটরের মধ্যে কি কি আছে? মরবিডিটি ইন্ডিকেটরের মধ্যে আসতে হচ্ছে তোমার যেমন ইনসিডেন্স রেট, প্রিভ্যালেন্স রেট। তো ওখান থেকে তোমাকে জিজ্ঞেস করতে পারো ইনসিডেন্স মানে কি বলতো, প্রিভ্যালেন্স মানে কি বলতো, বলতে পারবা কেউ? Sir, incidence is ইনসিডেন্স the number মানে of new case. Or prevalence is the number of new case plus old case. হ্যাঁ রাইট। তাহলে ইনসিডেন্স মানে হচ্ছে নাম্বার অফ নিউ কেস, হ্যাঁ। কোন একটা গিভেন এরিয়াতে গিভেন জিওগ্রাফিক্যাল পপুলেশনের মধ্যে হচ্ছে কি পরিমাণ নতুন কেস পাচ্ছি আমরা, মানে নিউ কেস। আর প্রিভ্যালেন্স মানে হচ্ছে নিউ কেস প্লাস ওল্ড কেস দুইটাই। ঠিক আছে। এখন তুমি যদি দেখো যে ইনসিডেন্স বেড়ে যাচ্ছে কোন একটা পার্টিকুলার ডিজিজেস বা প্রিভ্যালেন্স বেড়ে যাচ্ছে, তার মানে ডেফিনেটলি ওই তোমার স্বাস্থ্য ব্যবস্থায় কোনো ল্যাকিংস আছে, যার জন্য এই নতুন নতুন রোগের আবির্ভাব হচ্ছে, সেখান থেকে নতুন নতুন মানুষ ইনফেক্টেড হচ্ছে, হ্যাঁ। ঠিক আছে। ঠিক একইভাবে এরকম ডিসেবিলিটি ইন্ডিকেটর আছে, যেমন যে ডালি হালি, মনে আছে ডালি মানে কি, ডিসেবিলিটি অ্যাডজাস্টেড লাইফ ইয়ার। ঠিক আছে। আচ্ছা এরপরে এরকম আরো অনেক কিছু আছে, যেমন ধরো এই মরবিডিটি ইন্ডিকেটরের মধ্যে আরো ছিল যে ডিউরেশন অফ দ্য স্টে ইন দ্য হসপিটাল। দেখো যে পেশেন্ট গুলা হসপিটালে অ্যাডমিট হয়ে বেশি বেশি হসপিটালে থাকতেছে, মানে সহজে রিকভারি হচ্ছে না, মানে টার্নওভার হচ্ছে না। এটাও কিন্তু ইনডাইরেক্টলি সাজেস্ট করে যে ডেফিনেটলি এই তোমার হেলথ সিস্টেম বা সার্ভিসের মধ্যে কোনো ম্যানেজমেন্টে কোনো ঝামেলা আছে, দ্যাটস ওয়াই এই হয়তো পেশেন্ট গুলা ঠিকভাবে কিউর হচ্ছে না, হ্যাঁ। তো এইগুলা হচ্ছে ইন্ডিকেটর অফ হেলথ। আচ্ছা পাবলিক হেলথের ডেফিনেশনটা পড়বা, এটা নরমালি আসে না বাট আসছে, একটু একটু দেখে নিবা। এরপর আসো এজেন্ট মানে কি, এজেন্ট, এজেন্ট মানে কি কেউ বলতে পারবা? এজেন্ট মানে কি, এনিওয়ান? বলো বলো বলো, ভাইবাতে তো বলতে হবে। Substance living or non-living, তারপর sir, which is বিনীত বলো তো, বিনীত এজেন্ট মানে কি? Any sir, any substance which is living or living force, tangible or intangible, uh, which in excess or in which is in excess or deficiency can cause the can রাইট। তার মানে প্রথম কথা এজেন্ট হচ্ছে এটা কোনো সাবস্টেন্স হতে পারে, যেটা লিভিং হতে পারে আবার নন লিভিং হতে পারে। এটা কোনো ফোর্স হতে পারে, টেনজেবল হতে পারে, ইনটেনজেবল হতে পারে। টেনজেবল মানে কি, যেটা মানে ফিল করা যায়, হ্যাঁ। ইনটেনজেবল মানে হচ্ছে ওই রকম ফোর্স যে ফোর্সটা ফিল করা যায় না, যেটার এক্সেসিভ প্রেজেন্স বা রিলেটিভ ল্যাক হচ্ছে কোন একটা ডিজিজ হওয়াকে ইনিশিয়েট করে, দ্যাট ইজ এজেন্ট, হ্যাঁ। যেমন এজেন্টের ক্লাসিফিকেশন আমরা পড়ছিলাম, বায়োলজিক্যাল এজেন্ট, মেকানিক্যাল এজেন্ট, তাই না? মনে আছে? কেমিক্যাল এজেন্ট, ঠিক আছে, সোশ্যাল এজেন্ট। স্যার জিজ্ঞেস করে সোশ্যাল legal. এজেন্ট, সোশ্যাল এজেন্টের এক্সাম্পল কি, পভার্টি, তাই না? Yes, sir. টাকা পয়সা নাই, তোমার সোশিও ইকোনমিক কন্ডিশন লো, তাহলে তো তুমি মানে ভালোভাবে খেতে পারবে না, ট্রিটমেন্ট নিতে পারবে না, তো ডেফিনেটলি তোমার হেলথে এটা ইমপ্যাক্ট পড়বে, তাই না? আচ্ছা বায়োলজিক্যাল এজেন্টের মধ্যে কি আছে, যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস। হ্যাঁ। তারপর মেকানিক্যাল এজেন্টের মধ্যে মেকানিক্যাল ফোর্স হতে পারে। কেমিক্যাল এজেন্টের মধ্যে বিভিন্ন কেমিক্যাল এজেন্ট আছে, ওটার মধ্যে আবার ভাগ আছে এক্সোজেনাস, এন্ডোজেনাস। এক্সোজেনাস মানে বাইরে থেকে কোন একটা কেমিক্যাল তোমার বডিতে ঢুকছে এবং সেটা যখন নর্মালের চেয়ে বেশি হবে সেটা বডিতে জমা হবে, হ্যাঁ। যেমন হচ্ছে আমরা আর্সেনিকোসিস এর কথা বলতে পারি, পানির মধ্যে আর্সেনিক থাকে, সেই আর্সেনিক কন্টেনিং ওয়াটার তুমি খাচ্ছ, সেটা যখন তোমার বডিতে জমা হতে থাকবে তখন কি হবে, একটা সময় যখন মানে নর্মাল থেকে বেশি হয়ে যাবে তখন সেই আর্সেনিকটা কিন্তু বডিতে জমা হতে থাকবে, তখন আর্সেনিকোসিস এর ফিচার হবে। ঠিক একইভাবে লেড জমে প্লাম্বিজমের ফিচার হতে পারে, বুঝতে পারছো? হ্যাঁ। Yes, sir. আচ্ছা এরপরে আসা হচ্ছে এন্ডোজেনাস। এন্ডোজেনাস মানে আমাদের বডিতে নর্মাল মেটাবলিজমে অনেক রকম কেমিক্যাল এজেন্ট তৈরি হয়, যেগুলো নর্মালি আমাদের বডিতে মেটাবলিক প্রসেসের মধ্যে তৈরি হয়, কিন্তু সমস্যা হচ্ছে যদি এগুলো নর্মাল থেকে বেশি পরিমাণে তৈরি হয় তখন সেটা বডিতে জমা হতে থাকে। যেমন বিলিরুবিন, বিলিরুবিনের নর্মাল লেভেল কত, 0.3 to 1, এটুক পর্যন্ত বডি ওটা ইয়ে করতে পারে, কভার আপ করতে পারে। তার বেশি হলে তখন সেটা বডিতে জমা হতে থাকে, তখন কি হয়, পেশেন্টের জন্ডিস হয়। ঠিক একইভাবে ইউরিক অ্যাসিড, হ্যাঁ, যদি নর্মালের চেয়ে বেশি হয় সেটা বডির বিভিন্ন জয়েন্টে জমা হয়, গাউট করে। এইভাবে তুমি এজেন্টটা ইয়া করবা। তার মানে এজেন্ট মানে কি শুধু ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস? নো। হ্যাঁ, এজেন্টটা অনেক ভাবে ক্লাসিফাই করতে পারি। আচ্ছা
আরেকটা কথা বলি, ওই যে আগে যখন বলতেছিলাম এমএমআর আইএমআর, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, কেন এমএমআর কে রেশিও বলা হয়? কেউ পারবা? কেন এমএমআর The কে রেশিও? denominator is not part of রাইট। numerator. রেশিও মানে কি? রেশিও মানে হচ্ছে দুইটা র্যান্ডম কোয়ান্টিটির মধ্যে যেই আমরা বলি, বাংলায় বলি অনুপাত, তাই না? যেমন মেল ফিমেল রেশিও, যেখানে নিউমারেটরটা ডিনোমিনেটরের পার্ট না। নিউমারেটর ইজ নট এ পার্ট অফ ডিনোমিনেটর। ঠিক আছে? আচ্ছা, তাহলে আসো ম্যাটারনাল মর্টালিটি রেশিও। হ্যাঁ, তাহলে উপরে কি ছিল? নাম্বার অফ ম্যাটারনাল ডেথ, তাই না? আর নিচে ছিল নাম্বার অফ লাইভ বার্থ। দেখো দুইটা কিন্তু ডিফারেন্ট জিনিস। উপরে আছে মায়ের মৃত্যু, নিচে আছে কয়টা লাইভ বার্থ জন্ম নিচ্ছে। ওইটাকে আমি কত দিয়ে গুণ দিচ্ছি? 1000 দিয়ে গুণ দিচ্ছি। ঠিক আছে? নাম্বার অফ ম্যাটারনাল ডেথ ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ লাইভ বার্থ ইনটু 1000। তার মানে উপরে আছে ম্যাটারনাল ডেথ, নিচে আছে লাইভ বার্থ। দুইটা কিন্তু ডিফারেন্ট ইউনিট। দ্যাটস ওয়াই এমএমআর কে রেশিও বলা হয়। এমএমআর কে রেশিও বলা হয়। হ্যাঁ, ঠিক আছে? আর ইনফ্যান্ট মর্টালিটি রেট কেন? ওখানে ফর্মুলাটা কি বলতো? কেন ইনফ্যান্ট মর্টালিটি রেট? এখানে আছে নাম্বার অফ ইনফ্যান্টাইল ডেথ, ইনফ্যান্টাইল ডেথ, আর নিচে আছে টোটাল নাম্বার অফ লাইফ বার্থ। আচ্ছা, তার মানে এখন তোমাকে জানতে হবে ইনফ্যান্ট মানে কি। ইনফ্যান্ট মানে হচ্ছে 0 to 1 So year. 0 0 to to 1 years, sir. তার মানে এই 1 বছরের মধ্যে যে কয়টা বাচ্চা মারা গেছে তাদের টোটাল নাম্বার, আর নিচে হচ্ছে ওই বছরের টোটাল কয়টা বাচ্চা জন্ম নিছে। তুমি চিন্তা করে দেখো, যে বাচ্চাগুলো জন্ম নিছে ওই বাচ্চাগুলোর মধ্যে থেকে 1 বছর বয়সের মধ্যে কয়টা মারা গেছে। তার মানে নিউমারেটরটা ডিনোমিনেটরের পার্টস। দ্যাটস ওয়াই ইনফ্যান্ট মর্টালিটি রেট খুবই ইম্পর্টেন্ট এবং স্যারের খুবই পছন্দের প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এরপরে আসো সেকেন্ড কোশ্চেনটা। আমাদের এখানে কিছু ডেফিনেশন লাগবে আমাদের ফুড এন্ড নিউট্রিশন থেকে। যেমন ফুড কি, আমি বলছিলাম ফুড কি, ডায়েট কি, নিউট্রিশন কি, নিউট্রিয়েন্ট কি, মনে আছে? ফুড হচ্ছে আমরা যা কনজিউম করি সেটা হচ্ছে ফুড। হ্যাঁ, এটা একটা মানে রাফ যদি আমি টার্মিনোলজি হিসেবে ইউজ করি আর কি। হ্যাঁ, যেমন আমরা যা কনজিউম করি এটা যখন আমাদের বডিতে ইউটিলাইজ হয় সেটাই হচ্ছে ফুড। আর নিউট্রিশনটা কি? নিউট্রিশনটা হচ্ছে এই যে আমি ফুড যে কনজিউম করতেছি সেটা রিফ্লেকশন আমার বডিতে হবে। হ্যাঁ, আমি ফুড কনজিউম করতেছি, সেই ফুড থেকে সেটা ডাইজেশন হয়ে নিউট্রিয়েন্ট গুলো অ্যাবজর্পশন হবে আমাদের বডিতে। তারপর হচ্ছে সেটা আমার বডিকে দেখে বোঝা যাবে। দ্যাট ইজ Nutrition. নিউট্রিশন। আচ্ছা, ফুডের মধ্যে যে কেমিক্যাল কম্পোজিশনটা থাকে সেটাকে বলা হয় নিউট্রিয়েন্ট। হ্যাঁ, সেই নিউট্রিয়েন্ট আবার দুই ধরনের হতে পারে। একটা হতে পারে ম্যাক্রোনিউট্রিয়েন্ট, আর একটা হতে পারে মাইক্রোনিউট্রিয়েন্ট। ম্যাক্রোনিউট্রিয়েন্টের মধ্যে কি আছে? যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে কি আছে? যেমন ভিটামিন, মিনারেলস, এগুলো আছে। তুমি যা খাও ওগুলোর মধ্যে হয় ওই ম্যাক্রোনিউট্রিয়েন্ট আছে, না হলে মাইক্রোনিউট্রিয়েন্ট আছে। হ্যাঁ, তো ওগুলা আমাদের বডিতে অ্যাবজর্ব হবে, ইউটিলাইজ হবে। ঠিক আছে, সেই কেমিক্যাল কম্পোজিশনটা হচ্ছে নিউট্রিয়েন্ট। আর ডায়েট হচ্ছে তুমি যখন বিভিন্ন এরকম নিউট্রিয়েন্ট কম্বিনেশন করে খাবা সেটাকে বলা হয় ডায়েট। সারি ভাই প্রশ্ন করবে, তোমাকে আমি একটা আপেল খেতে দিলাম, সেটা কি ডায়েট হবে? না, সেটা কিন্তু ডায়েট হবে না, সেটা হবে ফুড। আর এই যে আমরা ধরো একটা প্লেটের মধ্যে তোমাকে অল্প একটু ভাত দিলাম, একটু সবজি দিলাম, হ্যাঁ, একটা ডিম দিলাম, ঠিক আছে, এটা কিন্তু একটা ডায়েট হবে, কারণ এখানে প্রোটিন আছে, কার্বোহাইড্রেট আছে, ফ্যাট আছে, সবকিছু আছে। সবজির মধ্যে ভিটামিন, মিনারেলস আছে। হ্যাঁ, দ্যাট উইল বি ইয়োর ডায়েট। তার মানে আমরা সবাই কিন্তু ডায়েট করি, নট লাইক দ্যাট যারা খালি সেলিব্রিটি তারা ডায়েট করে, তা কিন্তু আমরা সবাই ডায়েট করি। তবে হ্যাঁ, এই ডায়েটের মধ্যে আবার ইয়া আছে, মানে ধরো আমরা যেটা করি সেটা হচ্ছে মানে ইমব্যালেন্স ডায়েট। ব্যালেন্স ডায়েট বলে একটা কথা আছে। ব্যালেন্স ডায়েট কি? মানে প্রত্যেকটা ম্যাক্রোনিউট্রিয়েন্ট এডুকেট অ্যামাউন্টে থাকবে। হ্যাঁ, নট লাইক দ্যাট কার্বোহাইড্রেট একবারে থাকবেই না, খালি ফ্যাট থাকবে, প্রোটিন থাকবে, তাও না। খালি প্রোটিন খাবা তাইলেও সমস্যা, খালি ফ্যাট খাবা তাইলেও সমস্যা, সবকিছুই ইকুয়াল অ্যামাউন্টে খাইতে হবে। যেমন এখন ওই যে কিটো ডায়েট নিয়ে অনেক কথা হচ্ছে না, ওটার কনসেপ্টটা কি? ওটার কনসেপ্ট হচ্ছে তুমি কার্বোহাইড্রেট কনজিউম করবে না, তাহলে তোমার যে ফ্যাট গুলো আছে সেই ফ্যাট গুলো হচ্ছে বডি ইউটিলাইজ করবে। কিন্তু আমরা এমন জাতি, আমাদের খাবারের মধ্যে 80% থাকে কার্বোহাইড্রেট। তুমি যখন হঠাৎ করে কার্বোহাইড্রেট বন্ধ করে দেবে তখন কিন্তু ওইভাবেই এটার ইম্প্যাক্টটা পড়বে। তার মানে কোনো কিছু যখন বেশিও ভালো না, আবার একবারে থাকবে না, সেটাও ভালো না। হ্যাঁ, এই জন্য ওই কিটো ডায়েট নিয়ে কিন্তু অনেক কথা হয়েছে মাঝখানে, এখনো হচ্ছে। আচ্ছা, কারণ অনেকের সাইড ইফেক্ট হচ্ছে, অনেকের চুল পড়ে যাচ্ছে, হ্যাঁ, অনেকের কিডনি প্রবলেম হচ্ছে, অনেকের ডায়াবেটিস কন্ট্রোলে থাকতেছে না, হ্যাঁ, অনেক রকম সমস্যা হচ্ছে। আচ্ছা, তো ওই প্রোটিনের ক্লাসিফিকেশন বলছে, প্রোটিনের মধ্যে কি কি আছে বলতো?
প্রোটিনের ক্লাসিফিকেশনটা বলো তো। First So class simple protein and essential complex non- protein. রাইট, ফার্স্ট ক্লাস প্রোটিন আর সেকেন্ড ক্লাস প্রোটিন। ফার্স্ট ক্লাস প্রোটিন কোনটা, যেটা অ্যানিমাল সোর্স প্রোটিন। সেকেন্ড ক্লাস কোনটা, যেটা ভেজিটেবল সোর্স বা প্ল্যান্ট সোর্স। ঠিক আছে। আর আরেকভাবে ক্লাসিফাই করা যায়, ফার্স্ট ক্লাস প্রোটিনে হচ্ছে সবগুলা ইসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড থাকে, কিন্তু সেকেন্ড ক্লাসে থাকে না। সেখান থেকে তোমাকে চলে যাবে অ্যামাইনো অ্যাসিডটা কি। অ্যামাইনো অ্যাসিডটা হচ্ছে প্রোটিনের একদম সিম্পলেস্ট ইউনিট, মানে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড মিলে একটা প্রোটিন তৈরি হয়। ঠিক আছে। সেখান থেকে তোমাকে প্রশ্ন করবে ইসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড গুলো কি কি আছে বলো তো। ওই যে আমরা সূত্র দিয়ে পড়ছিলাম, প্রাইভেট টিম হল, ফিনাইলঅ্যালানিন, ভ্যালিন, থ্রিওনিন, হ্যাঁ, ট্রিপ্টোফ্যান, আইসোলিউসিন, মেথিওনিন, হিস্টিডিন, আর্জিনিন, লিসিনাস। এখানে হিস্টিডিন আর আর্জিনিনকে আবার সেমি ইসেনশিয়াল বলা হয়। সেমি ইসেনশিয়াল মানে কিছু তৈরি হয় আর কিছু বাইরে থেকে সাপ্লাই দিতে হয়। তো তোমাকে এখানে প্রশ্ন করবে ইসেনশিয়াল কেন বলা হচ্ছে, তুমি কি বলবা? তুমি বলবা যে এগুলা আমাদের বডিতে নরমালি তৈরি হয় না, বাইরে থেকে সাপ্লাই দিতে হয় থ্রু ডায়েট, দ্যাটস ওয়াই দে আর কল্ড এসেনশিয়াল। আমাদের বডির জন্য এগুলো দরকার, আমাদের বডি নরমালি তৈরি করতে পারে না। সো বাইরে থেকে সেগুলা সাপ্লাই দিতে হয়, এই জন্য এগুলোকে এসেনশিয়াল বলে। ঠিক একইভাবে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডের ডেফিনেশনটা তাই হবে। হ্যাঁ, যেমন ওই যে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডের মধ্যে কি ছিল, লিনোলিক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড, তাই না? হ্যাঁ, Yes. আচ্ছা। তো এগুলা পড়বা এখান থেকে। আচ্ছা, এরপরে আসে যে কোয়াশিয়ারকর মেরাসমাসের ডিফারেন্স, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। কোনটাতে প্রোটিন ডিফিসিয়েন্সি হয়, কোনটাতে ক্যালোরি ডিফিসিয়েন্সি হয় বলো তো? কাওয়াশিরোকে শুধু প্রোটিন ডিফিসিয়েন্সি। হ্যাঁ, কোয়াশিয়ারকর হচ্ছে প্রোটিন ডিফিসিয়েন্সি হয়, আর মেরাসমাসে হয় ক্যালোরি ডিফিসিয়েন্সি। প্রোটিন ডিফিসিয়েন্সি যেহেতু হয়, এখানে ইডিমা হবে, কোয়াশিয়ারকরে ইডিমা হয়। কেন ইডিমা হবে? কারণ প্রোটিন গুলা হচ্ছে কলয়েডালি অসমোটিক সাবস্টেন্স। এই কলয়েডালি অ্যাক্টিভ সাবস্টেন্স গুলা হচ্ছে ফ্লুইড ধরে রাখে। যখন এই প্রোটিন গুলা বডি থেকে লস হয়ে যাবে, তখন ভেসেলের ভিতরে ফ্লুইড ধরার মতো কোনো সাবস্টেন্স থাকবে না, তখন সেই ফ্লুইড গুলা ভেসেলের বাইরে বের হয়ে যাবে। এটাকে বলা এক্সট্রাভেসেশন অফ ফ্লুইড, মানে ভেসেল থেকে ফ্লুইড গুলা বের হয়ে গেছে, এই কন্ডিশনটাকে বলা হয় এডেমা। ঠিক আছে। আর মেরাসমাসে সিভিয়ার মাসল বাস্টিং হবে, কারণ একদম ইয়া হয়, ক্যালোরি ডিফিসিয়েন্সি হয়, সিভিয়ার মাসল বাস্টিং হবে। ঠিক আছে। আরো যে ডিফারেন্স গুলো আছে দেখে নেব, আমি মেইন গুলা বলতেছি। হ্যাঁ, আচ্ছা, ভিটামিন এ ডেফিসিয়েন্সি খুব ইম্পর্টেন্ট। ভিটামিন এ কোন ধরনের ভিটামিন বলো তো? ফ্যাট সলিউবল নাকি ওয়াটার সলিউবল? কথা বলো, কথা বলো। ফ্যাট সলিউবল। Soluble, sir. ফ্যাট Fat soluble. রাইট। Fat soluble. হ্যাঁ, ফ্যাট সলিউবল ভিটামিন কি কি আছে বলো তো? Vitamin A, D, E, K. ADEK এ ডি ই কে, গুড। এখন আমি যদি তোমাকে বলি এই ফ্যাট সলিউবল আর ওয়াটার সলিউবল এই ভিটামিন গুলোর মধ্যে কোনগুলা বডিতে জমা হয়? ফ্যাট সলিউবল Fat soluble. রাইট, কারণ আমাদের যে সেল মেমব্রেনের লেয়ারটা, মনে করে দেখো, আমাদের যে সেল মেমব্রেনের লেয়ারটা, সেটা কিন্তু তোমার ইয়া ছিল, ওই যে লিপিড বাইলেয়ার ছিল, লিপিড বাইলেয়ার ছিল। Lipid bilayer. জি স্যার। যার জন্য হচ্ছে ফ্যাট সলিউবল যেগুলো, সেগুলো কিন্তু এগুলো ক্রস করে বডিতে জমা হতে পারে। তার মানে যদি তোমাকে আমি বলি, এইভাবে প্রশ্নটা করি, কোন ভিটামিন গুলো টক্সিসিটি করে? ফ্যাট সলিউবল। ফ্যাট Fat soluble সলিউবল vitamins. জমা হবে। জি স্যার। অথবা আমি যদি এইভাবে প্রশ্ন করি, কোন ভিটামিন গুলো হাইপার ভিটামিনোসিস করে? হাইপার ভিটামিনোসিস। স্যার ফ্যাট সলিউবল। এর মধ্যে বেশি করে হচ্ছে ভিটামিন এ। দেখো, এটা এমন একটা ভিটামিন যেটা বেশি হলেও সমস্যা, আবার কম হলে ডেফিসিয়েন্সি হলে কি হয়? এই যে ভিটামিন এ ডেফিসিয়েন্সি, নাইট ব্লাইন্ডনেস, জিরোফথেলমিয়া, বিটা ডিস্ট্রয়। আর যদি বেশি হয় সেক্ষেত্রে হাইপার ভিটামিনোসিস। এটা কিন্তু মাহফুজ স্যার প্রশ্নটা করে যে হাইপার ভিটামিনোসিস কোন ভিটামিন গুলা করে বলতো, তখন তুমি বলবো যে স্যার ফ্যাট সলিউবল ভিটামিন গুলা হাইপার ভিটামিনোসিস করে। আমার কথা বোঝা যাচ্ছে তো না? জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার আসো ভিটামিন এ ডেফিসিয়েন্সি হলে কি হয়, খেয়াল করো। এখানে দুই ধরনের ম্যানিফেস্টেশন, একটা হচ্ছে অকুলার আর একটা এক্সট্রা অকুলার। আমাকে প্রশ্ন করতে দিলে আমি ওইটা করবো, যে এক্সট্রা অকুলার ম্যানিফেস্টেশন গুলা কি কি বল, কারণ আমি জানি তোমরা অকুলার গুলা মুখস্থ বলবা, এক্সট্রা অকুলার গুলা পারবা না, এই জন্য ওইটাই জিজ্ঞেস করো। Growth retardation. হ্যাঁ, গ্রোথ Growth retardation. তারপর হচ্ছে Dry skin. ভিটামিন Respiratory রিয়ালাইজেশনে হেল্প করে, Respiratory. Respiratory infection. রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন করে, এপিথেলিয়ালাইজেশন ঠিকভাবে হয় না, তারপর হচ্ছে তোমার রিপ্রোডাক্টিভ সিস্টেমে এম্পায়ারমেন্ট করে। হ্যাঁ, এই জিনিসগুলো করে থাকে। আচ্ছা, তো অকুলার ম্যানিফেস্টেশনের মধ্যে কি কি আছে? নাইট ব্লাইন্ডনেস, Night blindness. Hyperthermia, Conjunctivosis. conjunctival xerosis, corneal xerosis, তারপর vitus spot, corneal কর্নিয়াল xerosis, জেরোসিস, keratomelascia, ক্যারাটোমেলেশিয়া, রাইট। আচ্ছা, এই তারপর প্রত্যেক corneal scar. এই সবগুলা ম্যানিফেস্টেশনকে একসাথে বলা হয় জেরোপথ্যালমিয়া। তার মানে সবার আগে শুরু হবে নাইট ব্লাইন্ডনেস,
তারপরে হবে বি ডট স্পট, জেরেট বিটা তারপরে হবে কি conjunctival কনজাংটিভাল xerosis, জেরোসিস, কন্টেবল তারপর 06 হচ্ছে হবে কর্নিয়াল জেরোসিস, ক্যারাটোকন, corneal scar, Volcanic corneal scar, কর্নিয়াল আর্টিকুলেশন ঠিক আছে? এভাবে Corneal family ulceration. ইয়া হবে, একদম কর্নিয়া নষ্ট হয়ে যাবে, এই তোমার চোখটাই পুরো নষ্ট হয়ে যাবে। আচ্ছা, তো এই সবগুলাকে একসাথে বলা হয় জেরপ্থ্যালমিয়া। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে তোমাকে প্রশ্ন করবে স্যার এইভাবে যে আর ভিটামিন এ ডেফিসিয়েন্সি হলে তো ব্লাইন্ডনেস হয়, তাই না? আলটিমেটলি কিন্তু পেশেন্টটা ব্লাইন্ড হয়ে যায়, নাইট ব্লাইন্ডনেস দিয়ে শুরু হয় এবং একটা সময় পেশেন্ট কিন্তু ফুললি ব্লাইন্ড হয়ে যায়। প্রশ্নটা বুঝো, আগে বুঝো। নাইট ব্লাইন্ডনেস দিয়ে শুরু হলো, তারপরে একটা সময় পেশেন্ট ফুললি ব্লাইন্ড হয়ে যায়। blind. তো স্যার তোমাকে প্রশ্ন করবে যে আর কোন ডিজিজে এরকম পেশেন্টের ব্লাইন্ডনেস হতে পারে? আরেকটা ডিজিজ আছে যেটাতে এরকম পেশেন্ট ব্লাইন্ড হয়ে যাবে, বলো তো? স্যার ডায়াবেটিস ডায়াবেটিস, রাইট। ডায়াবেটিস হলে কি হয়? ক্যাটারাক্ট হয়। ডায়াবেটিস হলে ক্যাটারাক্ট ক্যাটারাক্ট। ডায়াবেটিস হলে ক্যাটারাক্ট হয়, তাই তো? ক্যাটারাক্ট মানে কি? ক্যাটারাক্ট মানে হচ্ছে চোখের যে লেন্সটা আছে, চোখের যে লেন্সটা আছে সেই লেন্সটা ওপ্যাক হয়ে যায়, ওপাসিটি হয়ে যায়, লেন্সটা নষ্ট হয়ে যায়। তো আমরা কি করি? ক্যাটারাক্টে এই লেন্সটাকে সরাই দিই আরেকটা আর্টিফিশিয়াল লেন্স বসায় দিই এবং ওটা কিন্তু এখানে সুন্দর সেট হয়ে যায়, তখন লাইট পাস করতে পারে সুন্দরভাবে, রেটিনাতে যা করে। হ্যাঁ, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তার মানে এখানে আমি লেন্সটা রিপ্লেস করে দিলে কিন্তু পেশেন্ট ভালো হয়ে যাচ্ছে, রাইট? জি স্যার। কিন্তু ভিটামিন এ ডেফিসিয়েন্সি হলে যে ব্লাইন্ডনেসটা হয় ওইটাতে রেটিনাটাই ইনভলভমেন্ট হয়ে যায়, মানে রেটিনাটা ড্যামেজ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তাহলে চোখের রেটিনা যদি ড্যামেজ হয়ে যায় তাহলে সেটা কি আর রিজেনারেট করতে পারবে? পারবে না। তার মানে এখানে যে ব্লাইন্ডনেসটা হয় সেটা পার্মানেন্ট, কিন্তু 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 বাট সেটা প্রিভেন্টেবল। কিভাবে প্রিভেন্টেবল? আমি যদি ভিটামিন এ সাপ্লিমেন্ট দিতাম তাকে, বা ভিটামিন এ দিতাম সাপ্লিমেন্ট, তাহলে কিন্তু তার সেই ব্লাইন্ডনেসটা হইতো না। এখন স্যার এখানে প্রশ্ন করবে যে পাবলিক হেলথ পার্সপেক্টিভে কোনটা বেশি ইম্পর্টেন্ট? দুইটাই ইম্পর্টেন্ট। আমরা চাই না ডায়াবেটিক পেশেন্ট ক্যাটারাক্ট হয়ে ব্লাইন্ড হয়ে যায়, আমরা সেটাও চাই না। আবার এদিকেও এটাও চাই না যে ভিটামিন এ ডেফিসিয়েন্সি হয়ে বাচ্চাগুলা কমপ্লিটলি ব্লাইন্ড হয়ে যায়, সেটাও আমরা চাই না। তাহলে কোনটাতে বেশি এমফাসিস দেওয়া উচিত বা কোনটা পাবলিক হেলথ পয়েন্ট অফ ভিউতে ইম্পর্টেন্ট বলো? Vitamin A. ভিটামিন এ। ভিটামিন এ। কেন? Vitamin A. বলবো যে স্যার দিস ইজ ইররিভার্সিবল বাট প্রিভেন্টেবল। ইররিভার্সিবল বাট প্রিভেন্টেবল। এটা আমরা প্রিভেন্ট করতে পারতেছি, আবার সেটা ইরিভার্সিবল, দ্যাটস হোয়াই ইটস মোর ইম্পর্টেন্ট। হ্যাঁ, ঠিক আছে? আচ্ছা, তো এইখান থেকে পড়বা আর কি। হ্যাঁ, আর ওই ডোজ গুলা পড়বা যে 6 মাসের কম হলে 50,000 ইউনিট, হ্যাঁ 6 মাস থেকে 1 বছর হলে 1 লাখ ইউনিট, 1 লাখ। বেশি হলে 1 বছরের বেশি হলে 2 লাখ ইউনিট। 2 আচ্ছা, লাখ। এখানে প্রশ্ন করবে যে এক ফোঁটায় কতটুকু ইয়া থাকে ভিটামিন এ ইয়ার যে আমরা দিয়ে দিই না, 25,000। হ্যাঁ ফোঁটায় না ঠিক, মানে একটা ক্যাপসুলে কতটুকু থাকে? 25,000 ইউনিট, রাইট? ঠিক আছে, 25,000 ইউনিট। এই প্রশ্নটা পড়ার অংশ। আচ্ছা, দেখছো কত টাইম লাগে একটা জিনিস বললে, এটা আশেপাশে সবকিছু বলতে হয়। আচ্ছা, এখানের মধ্যে তুমি ভিটামিন এটা ভালো করে পড়বা, ভিটামিন ডি টা পড়বা, কারণ করোনার মধ্যে আমরা ইচ্ছা মতো ভিটামিন ডি সাপ্লিমেন্ট খাইছি সবাই, তাই না? তাই না? ভিটামিন ডি, ভিটামিন সি স্যার। ডি, ভিটামিন ডি, ভিটামিন ডি খুব ইম্পর্টেন্ট। কোভিড পেশেন্টদের কিন্তু ইনভেরিয়েবলি ভিটামিন ডি সাপ্লিমেন্ট দেওয়া হয়েছে। হ্যাঁ, 4000 ইন্টারন্যাশনাল ইউনিট করে সপ্তাহে একটা করে 7 দিন বা 8 দিন খাইতে দিচ্ছে, এবং এটা কিন্তু অলরেডি খুব ভালো এফিকেসি প্রমাণ পাওয়া গেছে। হ্যাঁ, তাহলে ভিটামিন ডি টা পড়ো। ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হলে কি হয় বলো? ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হলে কি হয়? রিকেটস হইতে পারবে স্যার। রিকেটস হবে। অস্টিওম্যালাসিয়া। রিকেটসটা কাদের হবে? জি স্যার। রিকেটসটা হবে রিকেটস হচ্ছে বাচ্চাদের স্যার। অস্টিওম্যালাসিয়াটা হবে অ্যাডাল্টের। হ্যাঁ, আমাদের জি স্যার। ঠিক আছে। আচ্ছা, জি স্যার। আমাদের দেশে ইনভেরিয়েবলি মানে এই ভিটামিন ডি ডেফিসিয়েন্সিটা খুব কমন হয়ে গেছে। কারণ কি? আমরা এখন রোদে যাই না। আমরা ওই যে আগে তো ধরো আমরা নিজেরাই ছোটবেলায় মাঠে যেতাম, খেলাধুলা করতাম, এখন তো ওই কালচার নাই, মাঠেই তো নাই, বাচ্চারা যাবে কই? এরপর সারাক্ষণ আমরা এসির মধ্যে, গাড়িতে বসলে এসি, ঘরে ঢুকলে এসি, অফিসে ঢুকলে এসি, তাই না? দ্যাটস ওয়াই কিন্তু আমাদের ওই সান এক্সপোজার হচ্ছে না। আমরা জানি ভিটামিন ডি এর একটা অন্যতম সোর্স হচ্ছে সানলাইট এক্সপোজার, তাই না? স্কিনের মধ্যে যে 7 ডিহাইড্রোকোলেস্টেরল থাকে সেটা কনভার্ট হয়ে আলটিমেটলি
কোলিক্যালসিফেরল দেন ভিটামিন অ্যাক্টিভ ভিটামিন ডি হয়, তাই না? তো তো সানলাইটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সোর্স। এছাড়াও কিন্তু সামুদ্রিক মাছের মধ্যে ভিটামিন ডি থাকে, তাই না? অ্যানিমাল সোর্সের মধ্যে আছে, হ্যাঁ। তো এই জন্য কিন্তু আমাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি অনেক বেড়ে যাচ্ছে, এবং ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হলে কি হবে, তোমার ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হবে, কারণ ক্যালসিয়াম অ্যাবজর্পশনের জন্য কিন্তু ভিটামিন ডি লাগে, এবং ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হলে পেশেন্টের বোনস গুলা খুব উইক হবে, ফ্র্যাজাইল হবে, ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, হ্যাঁ, ইমিউনিটি কমে যাবে। সো ভিটামিন ডিটা ভালো করে পড়বা, হ্যাঁ। আর ভিটামিন সিটাও পড়বা। সি ডেফিসিয়েন্সি হলে কি হয়, স্কারভি হয়, গাম ব্লিডিং হয়। আর হচ্ছে তোমার ভিটামিন সি এর আরেকটা ইম্পর্টেন্ট রোল হচ্ছে সে উন্ড হিলিং করে থাকে, উন্ড হিলিং। এই জন্য কারো যদি ভিটামিন সি ডেফিসিয়েন্সি থাকে তাহলে তার উন্ড হিলিংটা ঠিক মতো হবে না, বুঝছো? এই জন্য ওই যে ওই সার্জারি জি স্যার, সিভিট খাইতে দেয় না, জি স্যার। এর জন্য সাপ্লিমেন্টের জন্য, হ্যাঁ। এগুলো একটু ভালো করে পড়বা। হাউ এয়ার বিকামস পলিউটেড, অনেক কথা আছে কিভাবে পলিউশন হতে পারে। এই যে আমাদের স্যার এটা industry, ট্রাফিক, আমাদের এই যে এত ভেহিকল, হ্যাঁ, ঠিক আছে, এইভাবে ইন্ডাস্ট্রি গুলা স্যার, আচ্ছা। চিমনি, সিমেন্ট, আমাদের আরবানাইজেশন বেড়ে যাচ্ছে, আরবানাইজেশন বাড়ার কারণে আমাদের হচ্ছে কি ইন্ডাস্ট্রিয়াল অনেক ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে শহরে, গ্রামে গঞ্জে সব জায়গায়, তাই না? সেখান থেকে অনেক গ্যাস নির্গত হচ্ছে, যেগুলো হচ্ছে আমাদের এয়ারকে পলিউট করছে। এছাড়া আমাদের এই যে ভেহিকল কম্বাসন, জ্বালানি কম্বাসন হয়, সেখান থেকে বিভিন্ন গ্যাস তৈরি হচ্ছে, হ্যাঁ, এইভাবে বলবা। এটা নিয়েই বেশি আসে। ওয়াটার বর্ন ডিজিজ খুবই ইম্পর্টেন্ট। ওয়াটার বর্ন, ওয়াটার রিলেটেড, ওয়াটার বেস, তিনটা। ওয়াটার বর্ন, ওয়াটার রিলেটেড, ওয়াটার বেস। ওয়াটার বেস কোনগুলা? যেমন আর্সেনিকোসিস ওয়াটার বেস, আর ওয়াটার রিলেটেড হচ্ছে ম্যালেরিয়া, ডেঙ্গু, এগুলা, তাই না? আচ্ছা, এরপর আসো ওয়াটার বর্ন ডিজিজ কি কি আছে। ওয়াটার বর্ন, টিপিক্যাল ওয়াটার বর্ন ডিজিজ কোনটাকে বলা হয় বলো? টিপিক্যাল ওয়াটার বর্ন ডিজিজ কোনটা? কলেরা স্যার, এই টাইফয়েড কাটা গেল, কলেরা বলছি। কলেরা। কলেরা। টিপিক্যাল ওয়াটার বর্ন ডিজিজ কলেরা। কেন কলেরাকে টিপিক্যাল ওয়াটার বর্ন ডিজিজ বলা হয় বলো তো? স্যার এটা এন্ডেমিক বলো ছিল তো। স্যার। Why cholera is called typical waterborne disease? স্যার বলো। কে পারবা? সেইটা এক সময় স্যার এন্ডেমিক্যাল ছিল, এই জন্য স্যার হতে পারে স্যার। ও এটা না পারলে কেমন হবে? শরফুজ্জামান পারবা? না স্যার, স্যামুয়েল? না স্যার। Sir, এটা only water to transmit. নাম লেখো। দীপন পারবা? এগুলা না পারলে কেমনে হবে? এগুলা তো একদম Sir, ভালো করে খেয়াল only করো। water to transmit huh? ভালো করে খেয়াল করো। কলেরা ইজ কল্ড টিপিক্যাল ওয়াটারবোর্ন ডিজিজ। আচ্ছা, আমি একটা কথা বলি, কোন একটা ডিজিজের তোমার প্রত্যেকটা এরকম ডিজিজের, কমিউনিকেবল ডিজিজের একটা ইনফেকশাস ডোজ থাকে, প্রত্যেকটা ডিজিজের ইনফেকশাস ডোজ থাকে। ইনফেকশাস ডোজ মানে যেই পরিমাণ অর্গানিজম তোমার বডিতে ঢুকলে ওই অর্গানিজম গুলা দিয়ে তোমার ডিজিজ হবে, হ্যাঁ, বুঝছো? যে পরিমাণ অর্গানিজম লাগবে এই ডিজিজটা হওয়ার জন্য, হ্যাঁ, সেই ডোজটাকে বলা হয় ইনফেকশাস ডোজ। কথাটা বোঝা গেছে? জি স্যার। মানে একটা ডিজিজ হওয়ার জন্য, ধরো কমিউনিকেবল ডিজিজ হওয়ার জন্য তোমার তো একটা এজেন্ট লাগবে, তাই না? এখন সেই এজেন্টের একটা অ্যামাউন্ট আছে, সেই অ্যামাউন্টটা হইলেই তোমার ডিজিজটা হবে। ধরো ওই অ্যামাউন্টটা যদি কম হয় তাহলে ওই অর্গানিজম দিয়ে আর ডিজিজটা করতে পারবে না, সেই ডোজটাকে বলা হয় ইনফেকশাস ডোজ। এখন এই ইনফেকশাস ডোজটা ডিজিজ টু ডিজিজ ভেদে ভ্যারি করে। যেমন আরেকটা ডিজিজ আছে শিগেলোসিস, নাম শুনছো? শিগেলা, এটাতে কিন্তু ডিসেন্ট্রি করে, হ্যাঁ, শিগেলোসিস। জি স্যার, মাইক্রোবায়োলজিতে পড়েছি। ব্যাসিলাস, না সরি, ব্যাকটেরিয়াটার নামই তো শিগেলা দিয়ে শিগেলোসিস হয়। ব্যাসিলারি ডিসেন্ট্রি করে, এটা দিয়ে কি হয়? ব্যাসিলারি ডিসেন্ট্রি করে, ঠিক আছে? কোনটা দিয়ে? শিগেলা ব্যাকটেরিয়া দিয়ে। আচ্ছা, অথবা এটাকে শিগেলোসিস বলা হয়। এখন এই শিগেলা ব্যাকটেরিয়া ধরো 10 থেকে 15টা হইলেই
তোমার শিগেলোসিস হয়ে যাবে। তার মানে কি এটার ইনফেকশাস ডোজ অনেক কম। এটা ইনফেকশাস ডোজ অনেক, মনে করে কোনো কারণে তোমার বডিতে 10 থেকে 15টা ব্যাকটেরিয়া ঢুকে গেল, সেটা দিয়ে তোমার শিগেলোসিস হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু কলেরা কি দিয়ে হয়ে থাকে? ভিব্রিও কলেরা দিয়ে। ব্যাকটেরিয়াটার নাম কি? ভিব্রিও কলেরা। ভিব্রিও কলেরা ব্যাকটেরিয়ার নাম জানতে হবে। ভিব্রিও কলেরা কি দিয়ে হয়? ভিব্রিও কলেরা দিয়ে। এটা কি? এটা এক ধরনের ব্যাকটেরিয়া। কোন ধরনের ব্যাকটেরিয়া? কমা শেপ ব্যাকটেরিয়া, এরকম কমা শেপ, মাইক্রোস্কোপে দেখলে কমার মতো মনে হয়, এরকম কমা শেপ। আচ্ছা, এখন কলেরার ইনফেকশাস ডোজ অনেক বেশি, মোর দেন 10 to the power 8 অর্গানিজম। More than 10 to the power 8 অর্গানিজম। ঠিক আছে, তাহলে তাহলে চিন্তা করো তোমার কলেরা হইতে হলে এতগুলা ব্যাকটেরিয়া লাগবে, সেগুলা হইতে হলে কটা লাগবে? 10 থেকে 15টা হইলে হয়ে যাচ্ছে রাফলি। হ্যাঁ, তাহলে চিন্তা করে দেখো, এত হিউজ অর্গানিজম একটা মানুষের বডিতে শুধুমাত্র পানির মাধ্যমেই আসতে পারে, থ্রু ওয়াটার, অন্য কোনো ভাবে আসা সম্ভব না। কারণ পানির মধ্যে এরকম লাখে লাখে কোটি কোটি অর্গানিজম থাকে, যেটা খালি চোখে দেখা যায় না। ঠিক আছে, that's why Cholera is called typical waterborne. cholera is called typical waterborne disease. ঠিক আছে, তাহলে বোঝা গেল কেন কলেরাকে টিপিক্যাল ওয়াটারবোর্ন ডিজিজ বলা হয়। Yes, sir. বোঝা গেল, একদম সহজভাবে বললাম কিন্তু। হ্যাঁ, why cholera is called typical waterborne। এছাড়া আর কি আছে? টাইফয়েড হতে পারে, হ্যাঁ, টাইফয়েড হতে পারে, প্যারাটাইফয়েড হতে পারে, তারপর হচ্ছে রোটাভাইরাল ডায়রিয়া হয়ে থাকে। এটা ইম্পর্টেন্ট, রোটাভাইরাল ডায়রিয়াটা কাদের হয়? বাচ্চাদের হয়। বাচ্চাদের। হ্যাঁ, তার মানে ইনফ্যান্টাইল ডায়রিয়ার নাম্বার 1 কজ কি? রোটাভাইরাস। ঠিক আছে, এই ওয়াটারবোর্ন ডিজিজের মধ্যে অনেক কিছু আছে, ব্যাকটেরিয়াল, ভাইরাল, প্যারাসাইটিক, এভাবে বলবা। ব্যাকটেরিয়ালের মধ্যে কি কি আছে? তোমরা এখন মাইক্রোবায়োলজি পড়ছো, ব্যাকটেরিয়ার মধ্যে কি কি আছে? যেমন কলেরা আছে, টাইফয়েড আছে, প্যারাটাইফয়েড আছে। ভাইরালের মধ্যে কি আছে? রোটাভাইরাল ডায়রিয়া আছে। হ্যাঁ, তারপর প্যারাসাইটিকের মধ্যে কি কি আছে? যেমন এন্টামিবাইস্টর লেখে দিয়ে কি হয়? এন্টামিবিয়াসিস হয়ে থাকে, অ্যামিবিক ডিসেন্ট্রি হয়ে থাকে। হ্যাঁ, ঠিক আছে, এগুলো হচ্ছে ওয়াটারবোর্ন ডিজিজ। এর মধ্যে টিপিক্যাল ওয়াটারবোর্ন কোনটা? টিপিক্যাল ওয়াটারবোর্ন হচ্ছে কলেরা। কেন বললাম? হেলথ এডুকেশনের ডেফিনেশন পড়বা। আচ্ছা, এখানে হচ্ছে ইয়া আছে মিডিয়া এবং মেথডস। মিডিয়া কি কি? যেমন প্রিন্ট মিডিয়া আছে, ইলেকট্রনিক মিডিয়া আছে, এখনকার যুগে সোশ্যাল মিডিয়া সবচেয়ে বড় মিডিয়া, তাই না? কিভাবে হেলথ প্রমোট করা? দেখছো কত সুন্দর প্রশ্ন, হাউ হেলথ ক্যান বি প্রমোটেড। এটা কিভাবে লিখছো বলো তো? হাউ হেলথ ক্যান বি প্রমোটেড কিভাবে লিখছো? কিভাবে হেলথ প্রমোশন করা যায় বলো? স্যারের কোশ্চেনটা দিয়ে দিয়েছে, লেখো নাই রিটেনে এটা। অ্যাওয়ারনেস করা যাবে মিডিয়ার মাধ্যমে। আচ্ছা, আমরা বলছিলাম কম্প্রিহেনসিভ হেলথ কেয়ার। কম্প্রিহেনসিভ হেলথ কেয়ারের 4টা কম্পোনেন্ট, তাই না? কি কি? প্রমোটিভ, প্রিভেন্টিভ, এভাবে সিরিয়াল বাই বলবা। আগে বলবা প্রমোটিভ, তারপরে বলবা প্রিভেন্টিভ, তারপরে বলবা কিউরেটিভ, তারপরে বলবা রিহ্যাবিলিটেটিভ। এই 4টা কেয়ার, এই 4টাকে বলা হয় কম্প্রিহেনসিভ হেলথ কেয়ার। তাহলে কমিউনিটি মেডিসিন কোন ধরনের হেলথ কেয়ার প্রোভাইড করে? কম্প্রিহেনসিভ হেলথ কেয়ার। এর মধ্যে কি কি আছে? প্রমোটিভ, প্রিভেন্টিভ, কিউরেটিভ, প্রত্যেকটা এক্সাম্পল। এইটাই জিজ্ঞেস করছে হেলথ প্রমোশনের এক্সাম্পল। হেলথ প্রমোশন কিভাবে করা যেতে পারে? এই যে এখন করোনা নিয়ে টিভিতে অনেক অ্যাওয়ারনেস প্রোগ্রাম হচ্ছে, একটু পর পর হচ্ছে তোমার বিভিন্ন হেলথ এডুকেশন মেসেজ দিচ্ছে, তাই না? হ্যাঁ, গ্রামে গঞ্জে অনেক রকম হচ্ছে, প্রোগ্রাম হচ্ছে, হ্যাঁ, যেখানে মানুষদেরকে সতর্ক করা হচ্ছে। তার মানে এই যে হেলথ এডুকেশন দিচ্ছি আমি, এটার মাধ্যমে কিন্তু হেলথ প্রমোশন হতে পারে। ঠিক আছে, আচ্ছা, এরপরে গভর্নমেন্ট কিন্তু ওই যে করলো, স্ট্রিক্ট করলো, যে ঘরের বাইরে বের হলে জরিমানা, তাই না? মাস্ক না পরা থাকলে জরিমানা। তার মানে কি গভর্নমেন্ট একটা রুলস ইমপ্লিমেন্ট করলো, স্ট্রিক্ট লেজিসলেশন ইমপ্লাই করলো। এটা দিয়ে হেলথ প্রমোশন হতে পারে। কিভাবে? কারণ আগে মানুষ মানতো না, এখন এই 5,000 টাকা জরিমানা দেওয়া লাগবে এই ভয়ে অনেকে মানতেছে। ঠিক আছে, যদিও অনেকে আমাদের দেশে লকডাউন দেখতে পারিছিল, তাই না? দেখতে পারিছিল না, পুলিশে ধরে কানা ধরা করে রাখছিল। কেমন জাতি আমরা জানি না, আমাদের কতটুকু হেলথ এডুকেশন কাজে লাগছে, কিন্তু গভর্নমেন্ট কিন্তু চেষ্টা করছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে মনে করো যে ধরো চিন্তা করো আমাদের একটা মানুষের যা যা বেসিক নিড লাগে, হ্যাঁ, যেমন কি লাগে? ফুড, শেল্টার, ট্রিটমেন্ট, হ্যাঁ, খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থান, চিকিৎসা, এই 5টা জিনিসই তো আমাদের
বেসিক নিড। তুমি চিন্তা করো, তুমি একটা মানুষের যদি ফুড, শেল্টার, ট্রিটমেন্ট, এই বেসিক নিড গুলো যদি এনশিওর করে দাও, তাহলে কিন্তু অটোমেটিকলি তার হেলথ প্রমোশন হবে। এই যে লকডাউনের মধ্যে মানুষগুলা বের হয়েছে, কারা বের হয়েছে? যারা একদম নিম্নবিত্ত তারা বের হয়েছে, তাই না? যারা দিনে আনে দিন খায় তারা বের হয়েছে। কারণ তোমার আমার হয়তো বাসার মধ্যে বাজার আছে, ঘরের মধ্যে বাজার আছে, কিন্তু তার কিন্তু নাই সেটা আছে, সেটা তার কিন্তু সেটা নাই। কারণ তার তুমি না খেয়ে থাকতে পারবা না, কিন্তু বের হইতে হয়েছে তাকে। তার মানে আমরা যদি মানে এই একটা মানুষের যদি তুমি বেসিক নিড গুলো এনশিওর করো, অটোমেটিকলি কিন্তু তার হেলথ প্রমোশন হবে, তাই না? এখন যে ঘর থেকে বেরোচ্ছে সেও কিন্তু জানে যে তার বাইরে বেরোলে ইনফেক্টেড হওয়ার চান্স আছে, কিন্তু তার কাছে কোনো অপশন নাই। কেন? কারণ তার বেসিক নিড গুলা ফুলফিল হয়নি। এখন গভর্নমেন্ট সবার বেসিক নিড যদি ফুলফিল করতে পারতো, হ্যাঁ, বা যদি এনশিওর করতে পারতো, তাহলে কিন্তু হয়তো দেখা যায় যে সবাই ওই ইয়াগুলা মানতো, মানে স্বাস্থ্যবিধি গুলা মানতো, তাই না? তার মানে উন্নত দেশে যেগুলো সম্ভব, এগুলো অনেক কিছু আমাদের দেশে সম্ভব না। কারণ আমাদের দেশে এরকম অনেক ফ্লোটিং পপুলেশন আছে, যারা দিন আনে দিন খায়, এরকম অনেক মানুষ আছে। তার মানে এই জন্য স্যার যে কথাটা বলে যে হেলথ প্রমোট করতে হলে আগে মানুষের বেসিক নিডগুলো এনশিওর করতে হবে। যার ঘরে একবেলা খাবার নাই, সে কি যাবে 500 টাকা ভিজিট দিয়ে ডাক্তার দেখাতে? যাবে? যাবে না। বুঝছো? সে ওই ফার্মেসি থেকে না পাই নেই, ভালো খাইয়াই ভালো হওয়ার চেষ্টা করবে। বুঝছো? তো এইভাবে বলবা, হ্যাঁ, প্রমোটিভ। আর প্রিভেন্টিভের এক্সাম্পল কি? যেমন আমরা ভ্যাকসিন দিচ্ছি, করোনার জন্য ভ্যাকসিন দিচ্ছি, সেটা হচ্ছে প্রিভেন্টিভ। হ্যাঁ, কিউরেটিভটা কি? একটা মানুষ ধরো কোভিড ইনফেক্টেড হয়ে গেছে, তাকে তাকে হচ্ছে তোমার ডক্টর কিছু ওষুধ প্রেসক্রাইব করছে, সেটা কিউরেটিভ। একটা পেশেন্টের অ্যাপেন্ডিসাইটিস আছে, এখন ইমার্জেন্সি সার্জারি লাগবে, এটা কিউরেটিভ। রিহ্যাবিলিটেটিভ কি? রিহ্যাবিলিটেশনের বাংলা কি? স্যার পুনর্বাসন। পুনর্বাসন, পুনর্বাসন। হ্যাঁ, যেমন একটা মানুষের কি হলো, স্ট্রোক হলো, স্ট্রোক হয়ে সে প্যারালাইজড হয়ে গেল, তাকে কিন্তু হচ্ছে তুমি রিহ্যাবিলিটেশন সেন্টারে পাঠালে, কেন? ওইখানে তার হচ্ছে বিভিন্ন এক্সারসাইজ করতে দিল, হ্যাঁ, করে আস্তে আস্তে কিন্তু দেখা গেলো যে নার্ভের অ্যাক্টিভিটি অনেকটা রিগেইন করলো। ঠিক আছে? আচ্ছা, অথবা একটা মানুষের পা চলে গেলো অ্যাক্সিডেন্ট হয়ে, তাকে তুমি একটা আর্টিফিশিয়াল প্রস্থেটিক পা লাগাই দিলা, অথবা একটা হুইল চেয়ারের ব্যবস্থা করলা, সেটা ওয়ান কাইন্ড অফ রিহ্যাবিলিটেশন। অ্যাডিক্টেড হয়ে একটা মানুষ মানে টোটালি আইসোলেটেড সমাজ থেকে, পরিবার থেকে, তাকে তুমি রিহ্যাব সেন্টারে পাঠালো, হ্যাঁ, এটা ওয়ান কাইন্ড অফ রিহ্যাবিলিটেশন। তাহলে রিহ্যাবিলিটেশন 3 ধরনের আছে: মেডিকেল, ভোকেশনাল, সাইকোসোশ্যাল। মেডিকেল মানে কি? রেস্টোরেশন অফ ফাংশন। একটা মানুষের পা নাই, তুমি তার আগের মতো পা লাগাই দিতে পারবে না, তুমি তাকে একটা হুইল চেয়ারের ব্যবস্থা করে দিলে বা প্রস্থেটিক লেগের ব্যবস্থা করলে, দ্যাট ইজ মেডিকেল রিহ্যাবিলিটেশন। সেই পা না থাকার কারণে তার জবটা চলে গেল, তাকে তুমি একটা জবের ব্যবস্থা করে দিলা, মানে তাকে তুমি এমন একটা স্কিল শেখাই দিলা যে স্কিল দিয়ে সে ঘরে বসে ইনকাম করতে পারতেছে, হাত দিয়েই ধরো ফ্রিল্যান্সিং, কম্পিউটার ইয়ে করে অনলাইনে সে ইনকাম করতেছে। অথবা এখন অনলাইনে তো কত এই যে তোমার বিজনেস, তাই না? সবাই ঘরে বসেই এখন বিজনেস করতেছে। এই স্কিলটা তুমি শিখিয়ে দিলা, হ্যাঁ, তো এভাবে তার তার জবের ব্যবস্থা হয়ে গেল। দিস ইজ অলসো ভোকেশনাল রিহ্যাবিলিটেশন। আচ্ছা, তারপরে আসো সাইকোসোশ্যাল। সাইকোলজিক্যাল এবং সোশ্যালি তাকে রিহ্যাবিলিটেট করা। যেমন ওই ড্রাগ এডিক্টেড পেশেন্টদেরকে রিহ্যাব সেন্টারে পাঠানো, ওখান থেকে কিন্তু ওরা আবার অনেক নরমাল লাইফে ফেরত আসে। তাহলে রিহ্যাবিলিটেশন মানে হচ্ছে একটা মানুষকে তুমি অপটিমালি তার আগের অবস্থায় নিয়ে আসাটার জন্য যা যা করা হয়, দ্যাট ইজ রিহ্যাবিলিটেশন। একটা সুন্দর ডেফিনেশন আছে, দেখবা, কম্বাইন্ড কোঅর্ডিনেটেড এফোর্টস টু মেক দ্যাট পারসন অপটিমালি ফিট। হ্যাঁ, এরকম একটা ডেফিনেশন আছে, দেখবা। কি কি টাইপ আছে? মেডিকেল রিহ্যাবিলিটেশন, ভোকেশনাল রিহ্যাবিলিটেশন, সাইকোসোশ্যাল রিহ্যাবিলিটেশন। ঠিক আছে? এখান থেকে তোমাকে লেভেল অফ প্রিভেনশনটা জিজ্ঞেস করতে পারে। কি কি আছে লেভেল অফ প্রিভেনশন? প্রিমোরডিয়াল, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি। করতে হবে। প্রিমোরডিয়াল মানে আমি তাকে যে বিভিন্ন হেলথ এডুকেশন দিলাম, হ্যাঁ, অ্যাওয়ারনেস করলাম, হ্যাঁ, করে তাকে ডিজিজ হওয়ার আগেই তাকে আমি অ্যাওয়ার করলাম, দ্যাট ইজ প্রিমোরডিয়াল প্রিভেনশন। এগুলো আসলে এনসিডির ক্ষেত্রে ভালোভাবে এক্সপ্লেইন করা যায়। তারপর হচ্ছে প্রাইমারি প্রিভেনশন। প্রাইমারি প্রিভেনশনটা কি? প্রাইমারি প্রিভেনশন হচ্ছে তার মধ্যে অলরেডি রিস্ক ফ্যাক্টর চলে আসছে, কিন্তু কোনো ডিজিজ এখনো হয় না, দ্যাট ইজ প্রাইমারি প্রিভেনশন। মনে করো তার মধ্যে ওবেসিটি আছে, তার মধ্যে মনে করো কি বলে এক্সেসিভ ফ্যাটি ফ্যাট ইনটেক করে, হ্যাঁ, এক্সারসাইজ করে না, দ্যাট ইজ তার জন্য আমি বিভিন্ন তাকে আমি অ্যাডভাইস দিলাম যে আপনার ওজন কমাইতে হবে, হ্যাঁ, পাতে এক্সট্রা লবণ খাওয়া যাবে না, এক্সারসাইজ করতে হবে, ফ্যাটি ফুড কনজিউম করা যাবে না।
দ্যাট ইজ প্রাইমারি প্রিভেনশন, ঠিক আছে? আর সেকেন্ডারি প্রিভেনশনটা কি? সেকেন্ডারি প্রিভেনশন হচ্ছে তার অলরেডি ডিজিজটা চলে আসে, তাহলে প্রশ্ন আসবে ডিজিজ হয়ে গেলে আবার কি প্রিভেনশন? প্রশ্ন আসবে যে ডিজিজ হয়ে গেলে আবার কি প্রিভেনশন? ডিজিজ হয়ে গেলে প্রিভেনশন হচ্ছে ডিজিজটা যেন ফার্দার আর প্রোগ্রেস না করে। ফার্দার প্রোগ্রেশনটাকে প্রিভেন্ট করলে কি হবে? সেই ডিজিজ থেকে তার কমপ্লিকেশন গুলো হবে না, অথবা কমিউনিকেবল ডিজিজের বেলায় কি হবে? সেটা একজন থেকে আরেকজনের ট্রান্সমিট হবে না। তাহলে সেকেন্ডারি প্রিভেনশনের মধ্যে কি কি আছে? দুইটা, আর্লি ডায়াগনোসিস এন্ড এডিকুয়েট ট্রিটমেন্ট। দেখো তুমি যত আর্লি ডায়াগনোসিস করে যত তাড়াতাড়ি তাকে ট্রিটমেন্ট দিতে পারবা, তত হচ্ছে তার ডিজিজটা কন্ট্রোলে থাকবে। ডিজিজটা যদি কন্ট্রোলে থাকে তাহলে সেটা আর কমপ্লিকেটেড হবে না, জটিলতা হবে না, হ্যাঁ। অথবা কমিউনিকেবল ডিজিজের বেলায় সেটা একজন থেকে আরেকজনের ট্রান্সমিট করবে না। তার মানে তোমাকে এইভাবে প্রশ্ন করা হবে সেকেন্ডারি প্রিভেনশনে কি করা হয়, তুমি বলবা আর্লি ডায়াগনোসিস এন্ড অ্যাডিকুয়েট ট্রিটমেন্ট। যদি বলা হয় সেকেন্ডারি প্রিভেনশন করলে কি সুবিধা, এইভাবে বলবা স্যার কমিউনিকেবল ডিজিজের বেলায় ডিজিজটা ট্রান্সমিট হবে না, আর নন কমিউনিকেবল ডিজিজের বেলায় এই ডিজিজটা তার ফার্দার কমপ্লিকেটেড হবে না, ঠিক আছে? আর টারশিয়ারি প্রিভেনশনের মধ্যে আমরা কি করি? রিহ্যাবিলিটেশন করি, হ্যাঁ, অথবা তার এই তার যে মানে লিমিটেশনটা আমরা কি বলে, একটা কি জানিছিল রিহ্যাবিলিটেশন, একটা কি জানিছিল ভুলে গেলাম, Sir, তার লিমিটেশনটা কমানো আর কি। rehabilitation or rehabilitation, sir. হ্যাঁ হ্যাঁ, ডিসএবিলিটি লিমিটেশন, রাইট। আচ্ছা, এইবার তো তোমাকে জিজ্ঞেস করবেই, এখন প্যান্ডেমিক চলতেছে, এন্ডেমিক মানে কি, এপিডেমিক মানে কি, প্যান্ডেমিক মানে কি? হ্যাঁ বলো, এটা বলো, এটা আমি বলবো না, এটা অনেকবার বলা হয়েছে। বলো বলো, এন্ডেমিক মানে কি, এপিডেমিক মানে কি, প্যান্ডেমিক মানে কি, বলো। এন্ডেমিক মানে স্যার জিওগ্রাফিক্যাল এরিয়ার ভিতরে যেটা হয় স্যার, কি? আমি বলি একটা জিওগ্রাফিক্যাল বাউন্ডারির মধ্যে যে ডিজিজটা থাকে স্যার, এটা হচ্ছে এন্ডেমিক। Endemic, sir, endemic হচ্ছে Unusual. usual occurrence. বলো বিনীত বলো। Sir, endemic হচ্ছে sir usual occurrence of a disease inside a মানে inside a particular region, আর হচ্ছে epidemic হচ্ছে sir এটা unusual occurrence of disease in clearly unknown excess level inside a particular region। আর হচ্ছে স্যার প্যান্ডেমিক যখন দুইটা WHO রিজন থেকে বাইরে যদি হয় তাহলে ওইটাকে প্যান্ডেমিক বলা হয়। আচ্ছা, এন্ডেমিক মানে প্রথম কথা এটা কনস্ট্যান্টলি প্রেজেন্ট, ভালো করে খেয়াল করো। এন্ডেমিক মানে কনস্ট্যান্ট প্রেজেন্স অফ এ ডিজিজ, কনস্ট্যান্টলি কোন একটা ডিজিজ কোন একটা ডিফাইন্ড জিওগ্রাফিক্যাল এরিয়ার মধ্যে প্রেজেন্ট থাকবে, সেটাকে বলা হয় এন্ডেমিক। কনস্ট্যান্ট প্রেজেন্স অফ এ ডিজিজ ইন এ গিভেন জিওগ্রাফিক্যাল এরিয়া, দ্যাট ইজ কল্ড এন্ডেমিক। আচ্ছা, এপিডেমিক মানে কি? প্রথম কথা এটা হচ্ছে আনইউজুয়াল অকারেন্স। আনইউজুয়াল মানে কি? ইউজুয়ালি যেটা হয় সেখান থেকে ডেভিয়েশন, দ্যাট ইজ আনইউজুয়াল। আনইউজুয়াল অকারেন্স অফ এ ডিজিজ which is in excess of expected occurrence, আমি যেটা এক্সপেক্ট করতেছি তার থেকে বেশি হচ্ছে, that is unusual, হ্যাঁ। এবং এটা কিভাবে আনইউজুয়াল আমি বুঝলাম, বেসড অন পাস্ট অর প্রিভিয়াস এক্সপেরিয়েন্স। তিনটা কথা, তাহলে প্রথম কথা হচ্ছে আমার সাথে সাথে বলো, প্রথম কথা হচ্ছে unusual occurrence of a disease, নাম্বার 1 unusual occurrence of a disease, নাম্বার 2 হচ্ছে which is in excess of expected occurrence, আমি যা এক্সপেক্ট করতেছি তার থেকে এক্সেস। কিভাবে বললাম আমি সেটা? এক্সেস বেসড অন পাস্ট এক্সপেরিয়েন্স, আমার কাছে প্রিভিয়াস বছরের ডেটা আছে যে আগের বছরে এতজন রোগী ছিল, এখন হঠাৎ করে এতজন হয়ে গেছে, তার মানে সেটা ইউজুয়াল না, দ্যাট ইজ আনইউজুয়াল, ঠিক আছে? এখন এইখানে একটা প্যাচ আছে, প্যাচটা হচ্ছে এই আনইউজুয়ালনেসটা দুই ভাবে হতে পারে। আরেকটা কিভাবে হতে পারে, যে যেই রোগটা আগে কখনোই হয় নাই সেটা যদি আমি একটাও পাই তাও আনইউজুয়াল, তাও আনইউজুয়াল। এখন আমি তোমাকে বললাম 2020 সালের মার্চের 8 তারিখে বাংলাদেশে প্রথমবারের মতো কোভিড-19 ডিটেক্টেড হয়েছে, এটা আগে ডিটেক্টেড হয় না। ইজ দিস এ এপিডেমিক কন্ডিশন? জি স্যার। বলো। জি স্যার। ইয়েস, দিস ইজ অ্যান এপিডেমিক। কেন? এই কেসটা আগে কখনোই হয় না, যেটা আগে কখনোই হয় নাই সেটা যদি আমি একটাও পাই তাও এপিডেমিক। তার মানে খেয়াল করো, তার মানে এপিডেমিক মানেই যে সবসময় হাজার হাজার লাখে লাখে হবে তা কিন্তু না। অথবা এভাবে প্রশ্নটা হবে, এভাবে প্রশ্নটা, ইজ ওয়ান সিঙ্গেল কেস ক্যান কজ এপিডেমিক? একটা সিঙ্গেল কেস কি এপিডেমিক করতে পারে? তুমি বলবা যে স্যার পারে। কিভাবে? স্যার যে রোগটা আগে কখনোই হয় নাই সেটা যদি আমি একটাও পাই তাও এপিডেমিক। যেমন 2020 সালের মার্চ মাসে বাংলাদেশের মতো কোভিড-19 প্রথমবারের মতো পাওয়া গেছে, দ্যাট ইজ এপিডেমিক, রাইট? ঠিক আছে,
ওকে, অ্যাড হয়ে গেলাম। পানি খায়নি, হ্যাঁ, রাইট, 2 মিনিট রেস্ট।